আমাদের চ্যানেল এনভায়রনমেন্টাল স্টাডি টেকে আপনাদের সকলকে স্বাগত। সকল শিক্ষার্থী এবং ছাত্রবন্ধু আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের সকল বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা সম্পর্কিত আলোচনা এই চ্যানেলে হবে এবং অধিকাংশ যে ইউটিউব কন্টেন্ট এই চ্যানেলে আসবে তাদের এবং ওই আলোচ্য বিষয়ের ওপর নোটস আপনারা ডেসক্রিপশন বক্সে মূলত পেয়ে যাবেন। একটি গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ওই আলোচনা সম্পর্কিত নোটস ডাউনলোড করে নিতে পারবেন। আজকের কন্টেন্টের মূল আলোচ্য বিষয় দ্য কনসেপ্ট অফ টেগোরস এনভায়রনমেন্ট অথবা রবীন্দ্রনাথের পরিবেশবিদ্যা সম্পর্কিত ধারণা। তো আর সময় নষ্ট করব না, আমরা চলে যাব আলোচ্য বিষয়ে। তার আগে বলে রাখি, আজকের আলোচ্য বিষয়টিরও বা এই সম্পর্কিত নোটস আপনারা ডেসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব রবীন্দ্রনাথের পরিবেশ সম্পর্কিত ধারণা বা পরিবেশবিদ্যায় রবীন্দ্রনাথের ধারণা। তো শুরু করা যাক। রবীন্দ্রনাথের সৃজনধর্মী বিপুল সাহিত্য রচনার মৌলিক উপাদান হল নিসর্গ ও মানব সমাজ। তার মননধর্মী রচনার অর্থ শিল্প সমাজ সাহিত্য চিন্তার উপাদান একটিমাত্র, তা হল মানব সমাজ। নিসর্গই হোক, মানুষই হোক, আর আত্মনিরীক্ষণই হোক, কবির সবিস্ময় অনুভব। তার রচনা মূলত নিত্য নবপত্রের যাত্রী মানুষ। মনে রাখার বিষয়, রবীন্দ্রনাথ মহাকবি, অর্থাৎ তিনি এমন কবি যার আত্মপ্রকাশের মধ্যে মানব সমাজের আত্মকথাও জ্ঞাত ও অজ্ঞাত সারে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ জনবাদী হলেও বাস্তববাদী, সেই সঙ্গে আশাবাদীও। প্রবন্ধে ও ভাষণে রবীন্দ্রনাথের প্রগতিশীল সামাজিক ব্যক্তিত্বের পরিচয় দিনের আলোর মতো স্পষ্ট। মর্তের একটি সুষমা আছে, সেই সুষমা না থাকলে সত্য অজানাকে ধরে রাখতে পারে না। কিন্তু এই সুষমা বৈষম্যকে বাদ দিয়ে নয়, বৈষম্যকে গ্রহণ করে এবং অতিক্রম করে। তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবী বস্তুত যেমন নানা অসমান অংশে বিভক্ত, তেমনি জানবার, বুঝবার ও মনুষ্য সমাজের ধারাবাহিক বসবাসের উপযুক্ত করে তোলার সঠিক প্রয়াস প্রয়োজন হয়। মানুষ যুগে যুগে নব নব সৃষ্টিতে আত্মপ্রকাশ করে পুরাতন সংস্কারে নিজেকে বারবার বেঁধে রাখতে পারে না। কিন্তু যে সংস্কার তার সুস্থ সুন্দর অনুকূল পরিবেশে বাঁচার সহায়ক, তাকে সমূলে বিসর্জন দেওয়া অবিবেচনা প্রসূত। স্বাভাবিকভাবেই নতুন সুস্থ সুন্দর অনুকূল পরিবেশে বসবাসের জন্য, পুরাতন ক্ষতিকর সংস্কার থেকে মুক্ত হওয়ার জন্য রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানিয়েছেন। রবীন্দ্রনাথ বা রবীন্দ্র কাব্যে কবি হয়েও সমাজ চিন্তায় বাস্তববাদী। রবীন্দ্রনাথের বিশেষত্ব হল তিনি সমাজ সংস্কারকে ধর্মীয় বা দার্শনিক কোনো ব্যাপারের সাথে যুক্ত করতে চাননি। যদিও কাব্য কবিতাকে তিনি মনুষ্য সভ্যতার সঙ্গে যুক্ত করতে চাননি, বরং মনুষ্য সভ্যতার সঙ্গে ভাব ও কল্পনার সংস্পর্শ রক্ষা করেছেন এবং প্রবন্ধে ও চিন্তার ভাবলেশ পরিচয় করার প্রয়াস করেছেন। রবীন্দ্রনাথ মূলত প্রকৃতির কবি।
প্রকৃতির সঙ্গে নিবিড় অন্তরঙ্গতার মধ্যে তার কবি প্রতিভার মূল উপাদানটি নিহিত রয়েছে। রবীন্দ্রনাথের কাব্যে প্রকৃতিপ্রেমের বৈচিত্র্য ও গভীরতা অত্যন্ত ব্যাপক। সৃষ্টির যে নিয়মে এই গ্রহ বর্তমান অবস্থা প্রাপ্ত হয়েছে তা অত্যন্ত বিজ্ঞানসম্মত, এবং প্রকৃতির এই নিয়মের বিরুদ্ধচারণ করা বিনাশের কারণ স্বরূপ হবে তা নিশ্চিতভাবে বলা যায়। মানুষ বর্তমান সময়ে যে সীমাহীন লোভ চরিতার্থ করার ক্ষেত্রে প্রয়াস তথা উদ্যোগ নিয়েছে, সে জন্য সর্বক্ষেত্রে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হচ্ছে। গান্ধীজি এক সময় বলেছেন যে প্রকৃতি অনেক মানুষকে ভালোভাবে চলার জন্য অনেক কিছু দিয়েছে, কিন্তু অল্প সংখ্যক মানুষের লোভ চরিতার্থ করার জন্য বেশি কিছু দেয়নি। রবীন্দ্রনাথ বলেছেন, প্রকৃতিকে ধ্বংস করো না, তাকে নিজের সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করো না। বিসর্জন নাটকে কবি উল্লেখ করেছেন, বন্য প্রাণীদের উপর নির্দয় হয়েও না। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টির যেভাবে এত সুন্দর, মনোরম ও বিজ্ঞান ভিত্তিক বাস্তবসম্মতভাবে এই গ্রহকে সাজিয়েছে, তা যাতে কোনোভাবেই আমাদের চিন্তা ভাবনা কার্য দ্বারা বিঘ্নিত না হয়, সেদিকে সদা জাগ্রত দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। রবীন্দ্রনাথ নিরবিচ্ছিন্ন শ্রেণী সংগ্রামে আস্থাশীল নন, অথচ আধুনিক সমাজ জীবনে ধনতান্ত্রিক গোষ্ঠীর শোষণ সম্পর্কে তিনি যে যথেষ্ট সচেতন তার অকাল্পনিক স্পষ্ট প্রমাণ রয়েছে তার জীবনের শেষ 2 দশকের ভাষণগুলিতে। মুনাফা লোভের কারখানা মালিকদের বিষয়ে তার বিক্ষোভ ছিল আরও পূর্বেকার। তিনি ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রকৃতির প্রতি স্বার্থ অন্বেষী। মানুষের নির্মম অত্যাচারের প্রতি তিনি প্রত্যক্ষ করেছেন তার বর্তমান সময়ে বর্তমান সমাজ, রাষ্ট্র, মানুষ, ভবিষ্যতের প্রাণী তথা উদ্ভিদ কুলের বিনষ্টের পথে চলে যাওয়ার অবস্থা থেকে সহজেই অনুমান করা যায়। গ্রিক কবি গিল্ডার বলেছেন, জল শ্রেষ্ঠ বস্তু, কিন্তু বর্তমান অবস্থা কি তাহলে? মনে হয় আমাদের জীবনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জল আমাদের প্রাণ শক্তিকে ধরে রাখতে, তার বৃদ্ধি পুষ্টির কাজে সাহায্য করে। কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি সমগ্র মনুষ্যকুলকে শারীরিক দিক থেকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। ধারাবাহিকভাবে জলবাহিত বিভিন্ন অসুখের দিশাহারা অনেক পরিবার অর্থনৈতিক দিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। রাষ্ট্রকে তার প্রতিকার করার জন্য রাজস্বের এক বড় অংশ এই খাতে ব্যয় করতে হচ্ছে। বিভিন্ন প্রকার মাত্রার অতিরিক্ত দূষণ এর কারণ। লক্ষণীয় যে জলদূষণের মাত্রা অত্যন্ত ব্যাপক, আগামী দিনে অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের মুনাফা ভোগের কারখানা মালিকদের প্রাক রবীন্দ্রনাথের তির্যক উক্তি সেই সময়ে যথেষ্ট যুক্তিযুক্ত ছিল, কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে বহু আবেদন নিবেদন, এমনকি আইন প্রয়োগের দ্বারাও দূষণের মাত্রাকে কমানো যাচ্ছে না। যা করা গেছে তা অতি সামান্য। কাব্যিক প্রীতির সঙ্গে সঙ্গে বাস্তব ভূমি প্রীতি এবং কৃষক প্রজার প্রতি প্রীতি রবীন্দ্র চিত্তে যে সীমারেখায় অগ্রসর হয়েছিল তার বহু প্রমাণ আছে। কবি গ্রামের কাজের জন্য একদল যুবককেও তার জমিদারিতে পাঠিয়েছিলেন। সম্ভবত 1918 থেকে 1919 এই জমিদারির পার্টিশন হওয়ার পর সংগঠনের উৎসাহ স্তিমিত হয়ে আসে। লক্ষণীয় এই যে যৌবনের মাটিতে ও মাটির কাছের মানুষের সঙ্গে কবির যে সুগভীর মমত্ব গড়ে উঠেছিল, সাহিত্য ও আন্তর্জাতিক খ্যাতির সর্বোচ্চ সীমায় অবস্থান করেও এরপরে শান্তিনিকেতনের কাজ শুরু হলো। কৃষির উন্নতির বিষয় দায়িত্ব নিলেন কৃষিবিদ
সন্তোষ বিহারী বসু। শান্তিনিকেতনে পল্লী সংগঠনের বিষয়ে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ দিন পর্যন্ত অত্যন্ত সজাগ ছিলেন এবং এমনকি পরিমাণ ব্যাপ্ত বহন করতেন তার পরিচয় রয়েছে রাশিয়ার চিঠির স্থানে স্থানে ছত্রে ছত্রে এবং এককালে প্রদত্ত একটি ভাষণে ও আলাপে। এগুলি পল্লী প্রকৃতির পুস্তিকা থেকে সংগৃহীত হয়েছে। রবীন্দ্রনাথ বলেছেন, পৃথিবীর সকল সমাজে একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে অর্থ উপার্জন। এই সকল মানুষের লোভ তার সামাজিক শুভবুদ্ধিকে ছাড়িয়ে চলে যায়। মানুষ মানুষকে খেয়ে বাঁচবে, এই হবে আমাদের ইতিহাস। বিধাতা তাই তা কি হতে দেবেন বা তাই হতে দেবেন? তিনি কামানের গর্জনে ধ্বনির ভেতর দিয়ে বলেছেন, নতুন হতে হবে, যা অন্য অনেক দেশে আছে। সেই নত্যিবান আমাদের মধ্য দিয়ে কি নেই? আমরা কি জরাহীন হয়েই থাকব? ইতিহাস বিধাতা কি আমাদের আশা ত্যাগ করেছেন? দুর্গতির পর দুর্গতি, দুঃখের পর দুঃখের মধ্য দিয়ে তিনি আমাদের দেশকে বলছেন না, হয়নি, তোমাদের হয়নি, নতুনকে লাভ, অমৃতকে লাভ তোমাদের দ্বারা হয়নি। তুমি যে আবর্জনা স্তূপ জমিয়েছ তা তোমাকে আশ্রয় দিতে পারেনি। আমি অনন্ত প্রাণ, আমায় বিশ্বাস করো। বীর পুত্র, দুঃসাহসিক পুত্র সব বেরিয়ে পড়ো। রবীন্দ্রনাথ অসাধারণ অনুভূতির মন নিয়ে জন্মেছিলেন। বই প্রকৃতির আহ্বান তার শিশু মনে সাড়া জাগিয়েছিল, যা অন্তহীন অন্তর্নিহিত প্রেরণায়। সে কথা তিনি তার স্মৃতিকথায় বহুবার উল্লেখ করেছেন। আমার শিশুকাল থেকেই প্রকৃতি বিশ্বের সঙ্গে খুব সহজ ও নিবিড় যোগ ছিল। বাড়ির বাইরে নারকেল গাছগুলি প্রত্যেকে আমার কাছে সত্য হইয়া দেখা দিত। নর্মাল স্কুল হইতে 4টার পর ফিরিবার সময় হইতেই আমাদের বাড়ি ছাদরার পিছনে দেখিলাম ঘন সজল নীল মেঘ ওরা স্বীকৃত হইয়াছে। মনটা তখনই এক নিমেষে নিবিড় আনন্দের মধ্যে অনাবৃত হইয়া গেল। সেই মুহূর্তের কথা আমি আজও ভুলিতে পারি নাই। প্রভাত সঙ্গীতের পুনর্মিলন কবিতায় এবং পরবর্তীকালে আরো অনেক কবিতায় কবি প্রকৃতির সঙ্গে তার আকাশের নিবিড় যোগাযোগের কথা বলেছেন। এই অন্তর্নিহিত প্রেরণাকে লালন করে পুনর্নির্মাণের কথা দান করেছেন, যা পরিবেশ সংগঠন, পরিবেশকে পুনর্যৌবন লাভে সচেষ্ট হবে। বাল্যকাল থেকেই উপনিষদের সংস্কৃতির মধ্য দিয়ে তার জীবন কেটেছে। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের আদর্শে ভারতীয় ও পাশ্চাত্য ধারায় মিলন ঘটেছে। প্রকৃতিকে অপরিচয় এবং অপরিমেয় রহস্য আবৃতর মধ্য দিয়ে গভীরতার অর্থের সন্ধান রবীন্দ্র কাব্যে দুর্লভ নয়। অতি শিশুকাল থেকেই প্রকৃতির মধ্যে দিয়ে তিনি এক রহস্যের সন্ধান পেয়েছিলেন, যে রহস্য চেনায় মেশা রোমান্টিক আনন্দ পূর্ণ রয়েছে। ছেলেবেলায় প্রকৃতির সঙ্গে অবাধে মিলেমিশার সুযোগ তিনি পাননি। প্রকৃতিকে জানবার, উপলব্ধি করার যে আকাঙ্ক্ষা তাকে পেয়ে বসেছিল, সেই আকাঙ্ক্ষা পরিতৃপ্তি জীবনে কখনো ঘটেনি। প্রথম থেকে মুক্ত প্রকৃতির মধ্যে বেড়ে উঠলে তার দৃষ্টিভঙ্গি এরকম রূপ নিত না। কারণ উপকরণ যেখানে যত প্রচুর, মনের আলিস্যের সম্ভাবনা সেখানে তত বেশি। এই রহস্যময় দৃষ্টির মায়া পৃথিবী থেকে শেষ বিদায়ের ক্ষণটিতেও তার চোখে লেগেছিল। যৌবনের বসন্ত দিনের উজ্জ্বল আনন্দে যে প্রকৃতির সঙ্গে তার ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল, বার্ধক্যের প্রগাঢ় উপলব্ধিতে আবার তিনি তাকে নতুন করে উপভোগ করলেন। জীবনের শেষ প্রান্তে মৃত্যুর পদধ্বনির মধ্যেও কবি যে রহস্যের স্বাদ ব্যাহত হয়নি। শিল্প ব্যবস্থায় প্রকৃতির পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ। রবীন্দ্রনাথের কর্ম প্রচেষ্টা তার অনুভূতির বাস্তব রূপ নিয়েছিল। তিনি শিল্প ব্যবস্থার মধ্যে প্রকৃতির সহচর্যের প্রয়োজনীয়তার কথা বারবার দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন।
এই প্রয়োজনীয়তা কেবল প্রকৃতি বিজ্ঞানকে চোখে দেখার দায়িত্ব বা চোখে দেখার ক্ষমতা আয়ত্ত করার জন্য তা নয়, শিক্ষার্থীর সর্বকালীন বিকাশের জন্যই তা প্রয়োজন। প্রকৃতির শান্ত সমাহিত মূর্তি তার জীবনের চারিদিকে যে আনন্দময় অবকাশ রচনা করে দেয় তা শিল্প চিত্রের পরিণতির পক্ষে বিশেষভাবে অনুকূল। শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসাবে প্রকৃতির সহচর্যের কথা শুধু তার মতবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বভারতীর শিক্ষাতীর্থে তিনি এই মতবাদকে বাস্তব রূপ দিয়েছেন। আদর্শ শিক্ষা কেন্দ্র সম্বন্ধে তিনি বলেছেন, অনুকূল রীতিতে বড় বড় ছায়াময় গাছের তলায় ছাত্রদের ক্লাসে বসবে বা বসাবে। তাদের শিক্ষার কতক অংশ অধ্যাপকের সহিত তরুণ শ্রেণীর বেড়াইতে বেড়াইতে হইবে। সন্ধ্যার অবকাশে তারা নক্ষত্র পরিচয়ে, সঙ্গীত চর্চায়, পুরনো কথা ও ইতিহাসের গল্প শুনিয়া যাপন করিবে। প্রাচীন ভারতে ঋষিগণ যেমন তপবনের মধ্যে নিবিড় প্রকৃতির সঙ্গে আত্মার মিলনকে শান্ত সমাহিত ভাবে উপলব্ধি করে দিয়েছিলেন, আজও তেমনি শিক্ষার্থীরা শান্ত প্রকৃতির আবহাওয়ার মধ্য থেকে বিকাশের পথ খুঁজে নেবে। এই উদ্দেশ্যেই তিনি বিশ্বভারতীতে নতুন শিক্ষা ব্যবস্থার সার্থক কল্পনা করেছিলেন। মুক্ত প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠলে মানুষ কোলাহলের মুখরতার মধ্যে আপনার অন্তরের চরম অভিব্যক্তির সন্ধান করে বেড়ায় না। মানুষের চারিত্রিক তথা মানসিক বিকাশের আবর্তনেরও একটা বিশেষ স্থান আছে। তাই শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশের প্রত্যেক ঋতু উৎসবের দ্বারা অভিনন্দিত করে নেওয়ার রীতি প্রচলিত আছে। আমাদের সুপ্ত প্রায় ঋতু উৎসবগুলিকে রবীন্দ্রনাথ ঋতু সৌন্দর্যে উপলব্ধির ভিত্তিতে পুনঃ প্রচলিত করেছেন। চরিত্র মনের উপর ঋতুর প্রভাবকে এরকম গভীর ও সার্থক স্বীকৃত আরো কোন প্রকৃতি প্রেমিক কবির কাব্যে আছে বলে আমাদের জানা নেই। পরিসংখ্যানগত ভাবে তথা ভাবগত গভীরতায় ঋতু বর্ণনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথ তুলনাহীন। সোনার তরী, চিত্রা, চৈতালি প্রভৃতি কাব্যে প্রকৃতির সহচর্যে কবি প্রেম, সৌন্দর্য ও মাধুর্যের অনুভূতি লাভ করেছিলেন। সেই প্রেম, সৌন্দর্য ও মাধুর্যের রস স্বরূপ দেবতা তিনি। গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি তারই সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা পরিতৃপ্তির কাব্য। রবীন্দ্রনাথের মূল প্রেরণায় প্রকৃতি ও এই কাব্যগুলি গৌণ ভূমিকা গ্রহণ করলেও আধ্যাত্ম অনুভূতি অতিরিক্ত মাত্রায় প্রবল হয়ে উঠেছে। প্রকৃতির অনুভূতি প্রবল, অধ্যতম অনুভূতি তার পশ্চাতে প্রচ্ছন্ন থেকে মৃদু সৌরভের মতো সমস্ত কবিতাটির ওপরে গভীর ব্যঞ্জনা সৃষ্টি করেছে। আপনারা বা তোমরা এখনো পর্যন্ত যে নোটটি সম্পর্কে জানলে, অর্থাৎ পরিবেশ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা বা রবীন্দ্রনাথের ভূমিকা, এই সমস্ত নোটটি ডেসক্রিপশন বক্সের একটি গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনারা এই নোটটি ডাউনলোড করে নিতে পারেন এবং পরবর্তীকালে সেই কপি আপনারা পাঠ করতে পারেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিদ্যার পার্ট 1-এর প্রথম পত্রের প্রথম মডিউলের আলোচনা শুরু করলাম। আশা করি আপনাদের এই বক্তব্য এবং নোট পেয়ে নিশ্চয়ই উপকৃত হবেন। যদি উপকৃত হন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দেবেন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্যে। তাহলে শুভ দিন আপনাদের, শুভ হোক।